কল্পনার জগৎটা কি সুন্দর, তাই না? নিজের মনের মতো করে ঠিক সবটা সাজিয়ে নেওয়া যায়। যেটা পছন্দ না সেটাকে দূরে সরিয়ে পছন্দের জিনিসটাকে আগলে রাখা যায়। এই যেমন সব গল্পের নায়ককেই যে ডেসপারেট, গুড লুকিং, স্টাইলিশ হতে হবে তার তো কোনো মানে নেই। কেউ গন্ধ নেবে বলেই কি আর ফুল ফোটে? কেউ অবাক হয়ে যাবে বলেই কি বরফের 7 রং খেলিয়ে আকাশে মুখ বাড়ায় সূর্যদেব? ইচ্ছে করেই কি আর কেউ কারো প্রেমে পড়ে? গল্পের শেষটা কি সবসময় হ্যাপি এন্ডিং আর ট্র্যাজেডির মধ্যেই আবদ্ধ থাকে? শুনে নিন আজকের গল্প, রূপকথাদের কলমে, যে পথ গেছে ভাদ্র তারার পারে। আকাশে কালো মেঘের মাঝখানে একটা তারার জ্বলজ্বল করছে। ঠিক যেমন প্রবাদ অনুসারে পাঁকে পদ্ম বলা হয়, ঠিক তেমন এই তারাটিকে সবসময় দেখা যায় না। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে মাঝে মাঝে দেখা মেলে। আর দেখা মিললেই তো হলো না, ঠিক এই সময় বসে কৃষ্ণ কীর্তন। আবির আকাশের দিকে তাকিয়ে এইসব কথাই ভাবছিল। এই বোধহয় ওর ডাক পড়বে বাঁশি বাজানোর বড় পিসি ঠাকুমার ঘরে। আবির আজকের যুগের ছেলে। মানসিকতায় আধুনিকতার ছোঁয়া যে তার ছাপ জামা কাপড় এবং আচার আচরণে পড়বে না তা হতে পারে না। তাই জিন্সের সঙ্গে শার্ট পরে যে ও কীর্তনিয়ার দলে বাঁশি বাজাবে তাতে আপত্তি নেই। ওর মধ্যে যে মানুষটি বাস করে তার এক মহিমা আছে, সবাইকে বুঝে নেওয়ার মহিমা। তাই এই ছেলেটিকে কীর্তনিয়ারাও ভালোবেসেই মেনে নিয়েছে। জানালার ধারে দাঁড়িয়ে তখনও তারা দেখতে ব্যস্ত 20 বছরের ছেলেটা। হঠাৎ ঠিক এই সময় এক অপরিচিতা নারী ঘরে এসে ঢুকলেন। আবির খেয়াল করেনি এত কিছু। ভদ্রমহিলার বয়স 40-এর আশেপাশেই হবে। উনি আস্তে আস্তে এসে আবিরের পিঠে হাত দিয়ে বললেন, সারা বাড়িতে এত উৎসব হচ্ছে, তা তুমি এখানে কেন বাবা? আবির চমকে উঠে ফিরে তাকালো। হাতটা কাঁধে রাখা একটু বেশি চমকে গেছে। এসে বলল, কাকিমা, নিজের মনের মধ্যে যে উৎসব চলছে তার চেয়ে বড় কি আর কিছু হয়? ওই যে তারটা দেখছো, এটা দেখে আমার মনে যে অনুভূতিটা হয় তা উৎসবের চেয়ে কম কিছু না। মেঘেরা তাকে লুকিয়ে রাখে, আবার একটু স্বাধীনতা দেয়, আবার লুকোয়, জীবনকে উপভোগ করতে শিখিয়ে দেয়। তাই তো আমি সব উৎসব ফেলে 3 তলার এই ছোট্ট ঘরটায় আসি, উৎসব পালন করি। আবিরের কথা শুনে অবাক হয়ে যান ভদ্রমহিলা। এইটুকু ছেলে, তার জীবন নিয়ে এত জ্ঞান! মৃত্যুর মুখ ছুঁয়েও মানুষ জীবন চিনতে শেখে না, সেখানে এইটুকু ছেলের এত বোধ। উনি মুগ্ধ হয়ে বললেন, বাবা, তুমি তো ভারী বোঝো এসব দেখছি। তা নাম কি তোমার? আবির। তা এই বাড়িতে কি তোমার কেউ থাকে? আবির আকাশের দিকে তাকালো একবার, দেখল মেঘে তারাকে ঢেকে নিয়েছে। আবির আকাশের দিকে তাকিয়েই বলল, এই বাড়ির কর্ত্রী সম্পর্কে আমার বড় পিসি ঠাকুমা। প্রতি বছরই আসি এই বাড়িতে। এমন সময় একটা গলা পাওয়া গেল দোতলার সিঁড়ি থেকে। আবির, নিচে আয়, পিসিমা ডাকছে। আবির এবং সেই মহিলাটি একবার সেই দিকে চাইল। আবির মহিলাটির দিকে তাকিয়ে ঈষৎ হেসে মাথাটা নাড়ল যাওয়ার অনুমতির আশায়। অনুমতি পেতেই সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ভদ্রমহিলা তখনও ঘরে দাঁড়িয়ে, মনের মধ্যে একটা দোলাচল। ভদ্রমহিলার নাম অনিতা। উনি এই অঞ্চলেই থাকেন। বড় পিসিমা ভারী স্নেহ করেন ওনাকে। তাই এই জন্মাষ্টমীর কীর্তন গানের পুজো উৎসবে ওনার পরিবারও আমন্ত্রিত। এই সময় হঠাৎ করেই খোল করতালের আওয়াজ শুনে উনি নেমে গেলেন। দোতলায় নামলেই অনেকগুলো ঘর, বনেদি বাড়ি। তাই দোতলার দালানে একখানা বড় ঝাড় লণ্ঠন ঝুলছে। আসবাবপত্র সব আগেকার যুগের। বড় পিসিমার বাড়ি ঠিক কলকাতা শহরেও নয়, আবার গ্রামেও নয়। শহর আর গ্রামের মাঝে এক নিরিবিলি জায়গায় তাঁর বাড়ি। শুধু বাড়ি নয়,
বনেদি বাড়ি। বিয়ে হয়ে এসেছিলেন 51 জনের এক পরিবারে। তারা বৈষ্ণব, কাজেই তাকেও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হতে হয়। আজ এতকাল পরেও তাই রীতি মেনে সব দেখে শুনে তিনি পরিবারের সব পালন করে আসছেন। এই রাজপুরীতে উৎসব ছাড়া তিনি একা। এই বড় পিসিমার ভারী আদরের আবির। ওর এই সহমর্মী ভাবের জন্যই একটা অমোঘ টান ওর প্রতি। দোতলার ডান দিক থেকে 3 নম্বর ঘরে খোল বাজতে শুরু করেছে। এই ঘরটা বাকি ঘরগুলোর চেয়ে আয়তনে একটু বড়। অনিতা দেবী আওয়াজ শুনে সেদিকে গিয়ে দেখলেন সবাই ঘরে বসে আছে, আর এক চেয়ারে সাদা শাড়ি পরে হাতে জপের মালা আর গলায় তুলসীর কণ্ঠি নিয়ে বসেছেন বড় পিসিমা। বসার জায়গা নেই দেখে অনিতা দেবী দরজার পাশে হেলান দিয়ে দাঁড়ালেন। শুরু হলো নামগান। খোল আর করতালের কিছু পর থেকেই আবির বাঁশি ধরল। সে কি অদ্ভুত আচ্ছন্ন করা এক সুর। ঠিক মায়াবী নয়, তবে এ সুর যেন আলিঙ্গন করে। এ সুর সঞ্জীবনীর সুর। এই সুরের জাদুই হলো ভালোবাসা। সবাই আচ্ছন্ন হয়ে এই সুরে ভেসে গিয়েছিল। হঠাৎ ঠিক এই সময় কোথা থেকে একটি মেয়ে দৌড়ে এসে ঘরের দরজায় দাঁড়ালো। মেয়েটির হাতে এক গুচ্ছ কাঠগোলাপ, কানের পাশে একটি কাঠগোলাপ গোঁজা। সে অপরূপা নয়, তবে মুখে মিষ্টতা স্পষ্ট। মেয়েটি দরজায় এসে দাঁড়াতেই আবিরের চোখ গেল তার দিকে। মেয়েটির চোখ বাঁশির দিকে। আবির বাঁশি বাজানো বন্ধ করল না, কিন্তু ওই কাঠগোলাপের সাজ দেখে কেমন যেন একটা হয়ে গেল। এই অনুভূতি সে আগে কখনো পেয়েছে কি? হ্যাঁ, ওই ভাদ্র তারা দেখার সময়। কিন্তু এই মানুষটির কাছে যেন সব আলো ফিকে। তার হাসি মাখা মুখে যেন ভুবন নত হয়। মেয়েটিও হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। শব্দ এমন সুন্দর হয়, এমন তার মুখভঙ্গি। আরো কিছুক্ষণ যেতেই নামগান শেষ হলো। সবাই ওঠার উপক্রম করছে, উঠে বেরোচ্ছে। এই সময় অনিতা দেবীর খেয়াল পড়ল মেয়েটির দিকে। উনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, এখানে কখন এলি মা? তোমার অর্ধেক কথাই শুনতে পেলাম না মা, তবে বাঁশির শব্দটা পরিষ্কার পেলাম। কেমন করে বলো তো? জানি নে রে মা। এই সময় সবাই ঘর থেকে বেরিয়েই গেছে। অনিতা দেবীও চললেন তাদের সঙ্গে প্রসাদ পাওয়ার আশায়। মেয়েকে অঙ্গভঙ্গি করে বোঝালেন যে সেও যেন নিচে আসে। তবে রাই তখন এক মনে দাঁড়িয়ে আছে আবিরের সঙ্গে দেখা করবে বলে। আবির যদিও তখন তার বড় পিসি ঠাকুমাকে প্রণাম করতে ব্যস্ত। আহা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক বাবা। তুই তুই এত ভালো বাজাস যে আমরা আমরা কেমন যেন স্থির হয়ে যাই। আবির শুধু একটু হাসল, কিচ্ছু বলল না। উনি আবার বললেন, তা 2 মাস থাকবি তো? হ্যাঁ, থাকবি তো 2 মাস? আবির মাথা নেড়ে সম্মতি জানালো। বড় পিসি ঠাকুমা এক গাল হেসে বললেন, যাক, আমার এবার 2 মাস চিন্তা কমলো। তুই আছিস, ও তুই সব দেখে নিবি। বাবা নিশ্চিন্তি। এই একটা কথাও মেয়েটি শুনতে পায়নি। ওর নাম রায়। আসলে জন্ম থেকে একটা কানে একদম শুনতে পায় না, তাই এক কথা অনেকবার বললে বা অঙ্গভঙ্গি করে দেখালে তবেই ও বোঝে। মনে হতে পারে হিয়ারিং এইড কেন নয়, তবে সেই হিয়ারিং এইড পড়লেও
ওর অ্যালার্জি হয়ে যায়। অনেক ছোট থেকেই ওর ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলছে এমনও হতে পারে ওর সেন্সরি নার্ভগুলো শুকিয়ে যেতে পারে, তখন হয়তো চোখেও দেখতে পাবে না। এমনও হতে পারে যেই কানে শুনে সেই কানটাও আর কাজ করবে না। বেশ আশ্চর্য ব্যাপার যে ও কেমন বাঁশিটা স্পষ্ট শুনতে পেল। আবির বেরিয়েই যাচ্ছিল, হঠাৎ ওর চোখ পড়ল ওর সামনে বাড়িয়ে থাকা হাতটার দিকে। সে হাতে রয়েছে একখানি বড় কাঠগোলাপ। আবিরের চোখ এবার হাতের থেকে আস্তে আস্তে আটকালো কাজল পরা চোখ দুটোতে। রাইয়ের চোখও তখন ভালো করে নিরীক্ষণ করে নিচ্ছে তার বাঁশিওয়ালাকে। আবিরকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেও বলল, কি গো, নাও। আবিরের সম্বিত ফিরল ওর গলার মিষ্টি স্বরে। ও একটু ইতস্তত করেই বলল, নেব, তবে তুমি তোমার কানের পাশের গোজাটাই দিলে কেন? তোমার হাতে তো আরো এতগুলো আছেই, আর আমাকে ফুল দিচ্ছ কেন? রাই আবিরের একটা কথাও ভালো করে বুঝল না। শুধু ও কোনো মতে শুনতে পেয়েছিল যে বড় ফুল কেন দিল। এরপর আর কিচ্ছু বোঝেনি। যা শুনেছে তার ভিত্তিতেই বলল, কারোর কাছে ভালোবাসার সততা থাকলে তাকে নিজের ভালোবাসার জিনিসটা দিয়ে দেওয়াই যায়। তাই বড় কাঠগোলাপটা তোমায় দিলাম। কথাটা শুনে আবিরের মনে যেন এক অপার্থিব আনন্দের সৃষ্টি হলো। ভীষণ খুশি হয়ে ও ফুলটা নিয়ে বলল, বেশ, নিলাম। এরপর রাই আর এক মুহূর্ত দাঁড়ালো না। একগাল হাসি মুখে দৌড়ে নিচে চলে গেল। আবিরের কানে তখন ওর বলা কথাগুলো বাজছে। কলেজেও তো বন্ধু আছে, কই তারা তো এমন করে বলে না। ওর মনে হলো এই মেয়েটি যেন ওর খুব চেনা। উৎসবের পরের দিন বড় পিসিমার কথা মতন আবির বাড়ি গেল না। সে ঠিক করল সেই 2 মাস তার পিসি ঠাকুমার কাছেই থাকবে। সকাল সকাল কীর্তনিয়ারা বিদায় চাইতে এলো। দলের গোঁসাই দক্ষিণা গ্রহণ করে পিসিমাকে একখানি প্রণাম করল। শ্রী চৈতন্যদেবের মতন 2 হাত তুলে বললেন, মাগো, এই জগতে কেউ কারোর নয় গো মা, কেউ কারোর নয়, সবই তো তার। তবু মা, তোমার এই নাতিটিকে আগলে রেখো। হ্যাঁ, ওর যেন কোনো কষ্ট না হয়। ভগবান ওকে তার মতো করে করেছেন। ওর সব ভালো হোক গো, ওর সব ভালো হোক। আবির পিসি ঠাকুমার পাশে দাঁড়িয়ে এই সব কথাই শুনছিল। একগাল হেসে বলল, ভগবানের চেয়ে আরো বেশি কষ্ট। সে যাই ধরে তাই শোনা হয়ে যায়। সে তো শোনা চায় না, সে সবার সাথে সবার মতো জিনিস নিয়েই বাঁচতে চায়। ওর কথা শুনে সবাই স্তম্ভিতের মতো ওর দিকে তাকালো। দলের কর্তা বেশ কিছুক্ষণ ওর দিকে চেয়ে রইলেন। তারপর আর কিছু না বলেই পিসিমাকে আবার প্রণাম করে দলবল নিয়ে চলে গেলেন। আচ্ছা ঠান্দি, কাল একটা মেয়েকে দেখলাম, হাতে কাঠগোলাপ ছিল। কে গো ওই মেয়েটা, তুমি চেনো? পিসি ঠাকুমা প্রথমে ঠিক ঠাওর করতে পারলেন না আবির কার কথা বলছে। তারপর অনেকক্ষণ পর মনে করে বললেন, হ্যাঁ, কাঠ গোলাপ নিয়ে, কাঠ গোলাপ নিয়ে। ও, তার মানে ও অনিতার মেয়ে হবে। আরে, ও তো রাই। ও ও ওই কাঠ গোলাপ খুঁজে বেড়ায়। মেয়েটা মেয়েটা ভারী ভালো, জানিস তো বাবা। তবে তবে একটাই সমস্যা রে, বেচারার একটাই সমস্যা। আবিরের মুখটা কেমন যেন হয়ে গেল এটা শুনে। ও জিজ্ঞেস করল, ঠান্দি, কি হয়েছে ওর? হ্যাঁ, কি আর বলি বল তো। মেয়েটা
বেচারা মেয়েটা জন্ম থেকেই এক কানে শুনতে পায় না। এক কথা বারবার বললে তবে বোঝে। তবে কাল অনিতা একটা কথা বলল, শুনে আমরা তো সবাই অবাক। বলে ও নাকি দূর থেকেও তোর বাঁশি স্পষ্ট শুনেছে। তুই বল, যে মেয়ে জোরে খোল করতাল বাজলেও নাকি আস্তে শোনে, সেখানে তোর বাঁশি কেমন করে শুনল? হ্যাঁ, ভেবে পাইনে, আমি তো ভেবে পাইনে। আবির এবার বুঝলো কাল কেন মেয়েটা কথার উত্তর না দিয়েই চলে গেল। আবিরের মনে ওর বলা কথাটা দাগ কেটেছে অনেক গভীরে। আর ওই অমলিন চোখ দুটো স্নেহ ভরে ওর বাঁশির দিকে তাকিয়েছিল। কাজল পরা সে চোখ ভুলবে এমন সাধ্য কোন মানুষের আছে? হরিণের চোখের মতন চঞ্চল নয়, তবে শ্রান্ত শ্রাবস্তি শিল্প যেন তাকালেই প্রাণ জুড়িয়ে নেমে আসে শান্তি। সারাটি দিন এমন আনমনে রায়ের কথা ভেবেই কাটিয়ে দিল। বারবার মনে হচ্ছে বাঁশি বাজালে কি আসবে, আবার মনে হচ্ছে ও যে শুনতেই পাবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ একবার কাঠগোলাপটার দিকে তাকালো। তাকাতেই ওর মনে পড়লো কাঠগোলাপ কানে গুজে রায়কে খুব মিষ্টি দেখাচ্ছিল। আচ্ছা, ও কি জানে যে আবিরের প্রিয় ফুল কাঠগোলাপ? আবার ভাবলো না, তা জানা সম্ভব নয়। আবির ভাবলো যে এই উপহারও কিছুতেই হারাবে না। একটি বাটিতে জল এনে তাতে ফুলটা রাখলো, যাতে ফুলটা মূর্ছে না যায়। অন্যদিকে একই অবস্থা রাইয়েরও। কলেজে গেছিল ঠিকই, তবে আজ ওর স্পেশাল ক্লাসেও মন বসেনি। একেবারে বসেনি তা বলবো না, তবে মাঝে মাঝেই আবিরের কথা মনে পড়ছিল। মনের মধ্যে যেন বারবার ওই বাঁশির সুর বেজে উঠছে। ওই একটা জিনিস ও স্পষ্ট করে শুনে বুঝতে পারে। ফেরার পথে ওদের বাড়ির কাছে যে কাঠগোলাপ গাছ আছে, তার পাশ দিয়ে যাওয়ার সময় গাছতলা ফুলে ভর্তি দেখে ভারী খুশি হয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে এলো। বাড়ি আসতে ওর মা ওকে অঙ্গভঙ্গি করে বলল, আজ বিকেলে আমি একবার পিসিমা আর আবিরের সঙ্গে দেখা করতে যাব, বুঝলি? কটা নিমকি বানাচ্ছি, ছেলেটাকে দিয়ে আসবো। তুই কি যাবি আমার সঙ্গে? দেখ, ছেলেটা তো তোরই বয়সী, কাল তো দেখেছিস। আজ না হয় একটু বন্ধুত্ব করে নিবি, কেমন? হ্যাঁ, যাব। বিকেল হয়েছে। আজ আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের মেঘের দিকে তাকিয়ে তেতলার সেই জানালার ধারে দাঁড়িয়ে আবির আনমনে মেঘ দেখছে, আর তার জন্য যেন তার মন উতলা হচ্ছে। ওর বারবার মনে হচ্ছে আবার সেই দুজোড়া চোখের সঙ্গে ওর বাঁশি মিলে যাবে, আর ওর নিজের চোখের সঙ্গে রাইয়ের। আনমনে আরো কত ভাবনা আসছিল। আবির আর কিছুতেই থাকতে পারল না। এবার ওকে বাঁশি ধরতেই হলো। চোখ বন্ধ করে নিজের মনেই ও বাঁশি ধরল। বাড়ির বেশ কিছুটা দূর থেকে অনিতার মেয়ে বাঁশি স্পষ্ট শুনতে পাচ্ছিল। ওর মনের উতলা ভাবটা যেন কিছু কমল। ওর পিঠে একটা ব্যাগ। মায়ের সঙ্গে আসছে ঠিকই, তবে পথে আজ গাড়ি কম, তাই এগিয়ে হাঁটলে ক্ষতি নেই। তবে ওর চোখেও মাঝে মাঝে সমস্যা হচ্ছে, তাই মাকে ধরে আছে সে। বাঁশির সুর আরো তীব্র হচ্ছে, তবে মাধুর্যে কমতি নেই। বাঁশি তার সুর দিয়ে ওই কাজল পরা চোখ দুটোকে খুঁজছে। বেশ অনেকক্ষণ পর যখন বাঁশি তার দেখা পেল না,
এবার সে আশাভঙ্গ করে স্মিত হতে শুরু করলো। ঠিক এই সময় সিঁড়িতে যেন কারো পায়ের আওয়াজ পাওয়া গেল, ধীর স্থির তবুও চঞ্চল। আবির বাঁশি থামালো না, সে বাজালো একদম বিভোর হয়ে। খেয়ালই করলো না কখন রাই এসে দাঁড়িয়েছে ওর পেছনে। রাই আবেগপ্রবণা হয়ে ওর বাঁশি শুনতেই থাকলো। বাঁশি বাজছে, বাঁশি বাজছে, একটার পর একটা করে ঋতু পার হয়ে যাচ্ছে, বর্ষা পার করছে পৃথিবী, তবু প্রেয়সীর আশায় বাঁশি বেজেই চলেছে। আর রাই চুপ করেছে, ভাবছে সে কেন এই শব্দই বোঝে আর কোনো শব্দ বোঝে না। হঠাৎ এক সময় ও আনমনে বলে বসলো, কি সুন্দর বাজাও তুমি। কথাটা কানে যেতেই চমক ভাঙল আবিরের। ও দেখল যার অপেক্ষায় ও এমন করে বাঁশি বাজালো সে ওর সামনে। ভীষণ খুশি হয়ে একগাল হেসেও বলল, তুমি সত্যিই এলে? তারপর বুঝলো সে শুধু বললে হবে না, একটু আস্তে আস্তে বুঝিয়ে বলতে হবে। এবং সেই মতোই ও ভঙ্গি করে এবং কেটে বলল, তুমি এলে সত্যি? এইবার সবটা ঠিক করে বুঝলো মেয়েটা। তারপর হেসে বলল, অনেকক্ষণ এসেছি, তোমার বাঁশি শুনছিলাম। আর তো কিছু ভালো করে শুনতে পাই না, তাই বড় ভালো লাগে। তুমি কি আমার অপেক্ষা করছিলে? আবির চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে ওর কথা শুনছে। আর চোখে কাজল নেই, তবে তাতে ওই চোখের শোভা কিছু কমেনি। কি গো, কোথায় গেলে? বললেও তো না আমার অপেক্ষা করছিলে কিনা। জানো, মা তোমার জন্য আর পিসি ঠাম্মার জন্য নিমকি এনেছে, খেও। হ্যাঁ, মা খুব খুশি হবে, তোমাকে খুব ভালোবাসে। কাল থেকে অনেকবার তোমার প্রশংসা করেছেন। আর এবার রাই ওর ব্যাগ থেকে একটা ছোট্ট অর্ধেক তৈরি কাঠগোলাপের মালা বার করলো। আসলে আমি ভেবেছিলাম তোমায় একটা মালা বানিয়ে দেব, কিন্তু যা ফুল ছিল তাতে এটুকুই হলো। তুমি নেবে? আবিরের চোখ থেকে জল বেরিয়ে আসতে চাইলো, কিন্তু না, সেটা হতে দিল না। আমার কাছে একটা উপায় আছে। কেটে কেটে কথা বলছে বলে রাইয়ের বেশ সুবিধা হচ্ছে। ও ভাবছে মায়ের পর এই প্রথম কি ওর জন্য ভাবছে। কি? আবির আর কথা বাড়ালো না, ও সোজা দৌড়ে নেমে গেল নিচে। রাই সিঁড়ির দিকে কিছুক্ষণ চেয়ে রইল। হঠাৎ দেখতে পেল আবির দৌড়ে আসছে এবং ওর হাতে ওর দেওয়া ফুলটা। আবির তখন প্রায় হাঁপিয়ে উঠেছে। একেই খাঁড়া সিঁড়ি, তাতেই দৌড়াচ্ছে। আমার খুব প্রিয় ফুল কাঠগোলাপ, তোমার দাওয়া এই ফুলটা মালায় জুড়ে নেব। বেশ, তবে তাই হোক। তুমি যে খুশি হয়ে নিচ্ছ এই অনেক। এবার আমায় যেতে হবে, অনেক রাত হলো। মা নিশ্চয়ই উঠে পড়েছেন এতক্ষণে। আমি এখন আসি, বুঝলে? আবার দেখা হবে। বলেই ও একেবারে নিচে নেমে গেল। আবির অর্ধেক তৈরি মালাটার দিকে আদর চোখে চেয়ে বলল, এটাই তো আমার রাই। এরপর পেরিয়ে গেছে অনেকগুলো দিন। আবির আর রাইয়ের এখন প্রায় দেখা হয়, বাঁশি শোনা হয়, তবে তেমন করে কিছু বলা হয় না। তবে ওরা দুজনেই বোঝে যে ওরা একে অপরের প্রতি ঠিক দুর্বল নয়, বরং একে অপরের পরিপূরক হওয়ার যোগ্য। আবিরের প্রতি রাইকে যে একটা ভালোবাসার আবেগ আচ্ছন্ন করেছে তা রাই নিজেও বোঝে। এখানে কোনো ভয় নেই বা কোনো পিছুটানো নেই, শুধু আছে একজন সঙ্গী পাওয়া যে এই পথটাকে আরো সহজ করে দেবে। একদিন বিকেলবেলা বড় কাঠগোলাপ গাছের তলায় দুজনেই বসেছে। মাঝে বেশ অনেকখানি দূরত্ব। আবির বাঁশি ওলট পালট করছে আর রাই এক ঝুড়ি কাঠগোলাপ জড়ো করেছে। আবির একবার জানতেও চেয়েছিল যে এতগুলো কাঠগোলাপ দিয়ে সে কি করবে, তবে উত্তর পায়নি। তাই সে একটু কষ্ট পেয়েছে। ওর বারবার মনে হচ্ছে ও কি এতই পর যে ওকে বলা গেল না এত ফুল দিয়ে কি হবে।
এমনি তো খালি মুচকি মুচকি হাসে, কিচ্ছুটি বলে না। অপরদিকে রায় যে ফুল জড়ো করেছিল তা দিয়ে মালা গাঁথা শুরু করে দিয়েছে। সেদিকে যদিও আবিরের খেয়াল নেই। ঠিক এই সময় আবির বাঁশি বাজানো শুরু করলো। রাই অবাক দৃষ্টিতে একবার ওর দিকে তাকালো। আজকের সুরটা কেমন মালার মতন, যেন গাঁথা হচ্ছে। আবিরের ভুবন ভোলানো সুরের তালে তালে চলল রাইয়ের মালা গাঁথা। কি অপূর্ব সে সুর! তার সঙ্গে মিশল পাখির কলতান। এই সময় একবার আবির আর চোখে রাইয়ের দিকে তাকালো, দেখল সে নিজের মনে মালা গাঁথছে। এই সময় আবির আস্তে আস্তে সুরটা বাজানো বন্ধ করে রাইয়ের একটু কাছে সরে এসে দেখল ওর কাঠগোলাপ মালায় গিঁট দিচ্ছে। একখানা বিশাল মালা সে গেঁথেছে। আবির কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কার জন্য এটা? রাই মালাটা হাতে নিয়ে একবার খুব মন দিয়ে দেখে একটু হাসল। তারপর যেটা করলো সেটা আবির কল্পনাও করেনি। আর একগাল হাসি নিয়ে বিশাল মালাটা আবিরের গলায় পরিয়ে দিল। আবির তখনও বুঝতে পারছে না যে ওর সঙ্গে কি হলো। রাই মালা গাঁথল ওর জন্যই, তাহলে বলছিল না কেন? আবির একটু লজ্জা লজ্জা পেয়েছে দেখে ও বলল, কি অভিমান পড়ল? তোমার জন্য মালা গাঁথবো বলে ফুল জড়ো করেছিলাম, এটা তোমায় দিলাম। ঠিক এই সময় গাছ থেকে টুপ করে একখানা কাঠগোলাপ আবিরের কলে পড়ল। মৃদু হাওয়া বইছে। সূর্যও তার ঘরে ফেরায় ব্যস্ত, তাই আস্তে আস্তে আলো গোটাচ্ছে। চারিদিকটা হলুদ আর নীলের কেমন মিশেল রঙে ভরে আছে। আবির কোল থেকে ফুলটাকে হাতে তুলে নিল। হাওয়ার বেগ বাড়ল, সূর্য আরো কিছুটা আলো গোটালো। হাওয়ায় রাইয়ের মুখের উপর কটা চুল এসে পড়েছিল। আবির আস্তে করে ওর মুখের উপর থেকে চুলটা সরিয়ে কানের পাশে গুঁজে দিল, আর সঙ্গে গুঁজে দিল কাঠগোলাপ ফুলটা। সূর্য প্রায় অস্ত গেছে, হাওয়ার বেগ আরো বেড়েছে। আবির আর রাই কোনো কথা বলছে না, শুধু এক অমলিন দৃষ্টিতে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, যেন কোনো এক দৈবিক মুহূর্তের সাক্ষী রইল প্রকৃতিও। এরপর দিন বাড়তে থাকলো। দেখা সাক্ষাৎ হচ্ছিল ভালোই। পিসিমাকে অনিতা দেবী প্রায়ই বলতেন, আপনার নাতিটা না বড় ভালো পিসিমা, এমন ছেলে দেখাই যায় না আজকাল। আবির আর রাইয়ের এই না বলা অনুরাগের খেলা, ওই চোখের চাউনি, বাঁশি আর ফুলের বেশ চলছিল। কেটে গেল বেশ অনেক দিন। হঠাৎ করে দেখা সাক্ষাৎ একদম বন্ধ হয়ে গেল। ঘটনাটা চোখে পড়ল যখন, একদিন রায় কাঠগোলাপ গাছের তলায় এসে দেখা করবে বলে আর এলো না। আবির সেদিন অনেকক্ষণ বাঁশি বাজালো, কিছুক্ষণ চোখের জলও ফেললো, তবু কেউ এলো না। বন্ধ হয়ে গেছে অনিতা দেবীর ওদের বাড়ি যাওয়া। পিসি ঠাকুমা আবিরকে একদিন জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, বলি রাই আর অনিতার কোনো খোঁজ আছে? কতদিন কোনো খবর নেই, আর আসেও না। মেয়েটাকে মেয়েটাকে একবার দেখলেও একটু শান্তি পাই। কিছু জানিস বাবা, ওদের বিষয়ে কিছু জানিস? আবির যতবার এই কথাগুলো শোনে তত ওর প্রাণটা একটা নিঃস্ব হাহাকারে ভরে ওঠে। মেনেই নিতে পারে না যে যাকে ও এত ভালোবাসে, যাকে একটা বেলা না দেখলে ওর প্রাণের মধ্যে ঝড় ওঠে, তার সঙ্গে প্রায় 25 দিন দেখা হয়নি। ভাদ্র শেষ হয়ে আশ্বিন আসে। দুর্গাপুজোটাও আবির বড় পিসি ঠাকুমার কাছেই কাটায়। বারবার মনে পড়তে থাকে, রাই বলেছিল পুজোটা একসঙ্গে কাটাবে, একসঙ্গে ঠাকুর দেখবে। আবির আর আজকাল ভালো করে বাঁশি বাজায় না, কেমন মনমরা হয়ে থাকে। ডান দিকে তেমন করে বুঝতে দেয় না। ফুলের মালাটার দিকে তাকায়। মালাটা একটু একটু করে শুকিয়ে কাঠ হয়ে গেছে, দিন কাটতেই চায় না। এমন করেই কার্তিক মাসের এক পূর্ণিমা তিথিতে কীর্তন হবে ঠিক হয়। সকাল থেকেই কাজের ভারী তোড়জোড়। আবিরের আজ যেন কাজেই মন নেই, একটা কাজও ঠিক করে করতে পারছে না। বারবার মনে হচ্ছে আজও কি ওর
রাই ওর কাছে ফিরবে না? ফোন নাম্বার নেই, ঠিকানা নেই, কিচ্ছু জানা নেই। কেন এমন করে চলে গেল? আবির তো কোনোদিন ওকে দূরে ঠেলেনি, রাই কেন ঠেলে দিল? বিকেল গড়িয়ে একটু রাত হলো। আজ আকাশে চাঁদের জ্যোৎস্না। চাঁদের আলোয় যেন বাড়িটাকে আরো অপূর্ব লাগছে। সারা বাড়িতে প্রদীপ দেওয়া হয়েছে। আবির আজও ওই তেতলার জানালার ধারে দাঁড়িয়েছিল। কখন যে ওর চোখে এক ফোঁটা জল জানালার কড়াতে পড়েছে তা খেয়াল করেনি। চাঁদের আলো পড়ে ওটা জল জল করে উঠল। ঠিক এই সময় কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছে এবং তার পায়ের শব্দ পৌঁছল আবিরের কানে। আবির মনে মনে ভাবল, নিশ্চয়ই অনিতা কাকিমা। খুব আগ্রহের সঙ্গেও সিঁড়ির দিকে মুখ ফেরালো, কিন্তু এ তো ওর কাকিমা নয়, এ তো অন্য কেউ। তিনি বললেন, আবির, নিচে আয়, পিসিমা ডাকছে। আবির মাথা নেড়ে বলল সে যাবে। আজ আবিরের একটুও ইচ্ছে নেই বাঁশি বাজানোর। কার জন্য বাজাবে? যাকে এই বাঁশি খোঁজে তাকে পাওয়ার সঙ্গীটিই তো হারিয়ে গেছে। আবির তবু নিচে দোতলায় গেল। কত লোক! ভাদ্র মাসের উৎসবের চেয়ে কিছু বেশি। তবুও আবিরের চোখ খুঁজছে সেই চোখ দুটোকে। আজ আবির আগে বাঁশি ধরল। খোল করতালের সঙ্গে সঙ্গে চলল বাঁশি। আজও সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে। আজ যেন বাঁশি বেশি ভালো ঠেকছে সবার কানে। ঠিক এই সময় সবাই যখন বিভোর, দোতলার ঘরের দরজায় এসে দাঁড়ালো এক মা ও তার মেয়ে। আবির ওদের চেনে, হ্যাঁ চেনে। ওর চোখের সামনে ভেসে উঠল সেই প্রথম দেখার সময়টা। ওই তো অনিতা কাকিমা আর রাই। আবিরের চোখ আর বাঁধ মানল না। বাঁশিতে অন্য সুর বাজল, যার জন্য সবকিছু সে নিজে এসেছে। কীর্তন শেষ হতেই ও আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারল না। কোনো মতে উঠে গেল ওদের কাছে। কেমন আছো? কতদিন পর তোমাকে দেখছি বলো তো। এই সময় সবাই অনিতা দেবীকে দেখে কৌতূহলে তাকে ঘিরে ধরল। সেই ভিড়ের মাঝ থেকে কোনো মতে আবির রাইকে বার করে আনল। রাই আবিরের গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করল, আমার আমার পাশে কি তুমি? হ্যাঁ। খুব রেগে আছো না? আবিরের মনে পড়ল ওর সঙ্গে হড়বড় করলে হবে না, তাই আগের মতোই একটা একটা করে শব্দ বলল। ছাদে যেতে পারবে? হ্যাঁ, তুমি একটু সাহায্য করলে ঠিক পারবো। আমি যে এখন চোখেও ভালো দেখি না, চশমা পরেও না। কথাটা শুনে আবিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি অবস্থা ওর! এই সময় খেয়াল করলো চোখে চশমা রয়েছে ওর। আচ্ছা, আমার হাত ধরো, আমি তুলে দেব। আবির দেখল আজও রাই ওর ব্যাগ নিয়ে এসেছে। আবির আস্তে আস্তে ওকে ধরে ধরে নিয়ে ছাদে চলল। চাঁদের জ্যোৎস্নার আলোতে ছাদ ভেসে যাচ্ছে, আর ঠিক ছাদের মাঝখানে বসেছে আবির, আর আবিরের কোলে রাইয়ের মাথা। দুজনে অঝরে কাঁদছে। আবির যে এত কাঁদছে তা পরিষ্কার দেখতে পাচ্ছে না রাই। শুধু আবিরের চোখের জল এমনই ঝরছে যে রাইয়ের গাল দুখানা ওই জলেই ভেসে যাচ্ছে। আবির চোখ মুছে বলল, কি হয়েছে তোমার? একটু কি দেখতে পাচ্ছ না? না, পাই, তবে খুব কম, চশমা পরেও। আমায় ফেলে কোথায় গেছিলে? রাই এবার জোরে কেঁদে তার কান্না চেপে বলল, আমার নার্ভগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আমি আগের চেয়ে কানে আরো কম শুনি। হিয়ারিং এড দিলে আমার অ্যালার্জি হয়ে যায়, তাই ওটাও আমি আর দিতে পারি না।
এতদিন কলকাতা শহরে ট্রিটমেন্ট চলল, কিন্তু ডাক্তার এখন হাল ছেড়ে দিয়েছে। আমাকে ভেলোরে যেতে হবে। জানি না আমি ফিরবো কিনা। একবার বলে যেতে পারতে, তোমাকে ছাড়া আমার কেমন কেটেছে তুমি জানো? একবার বাঁশিটা বাজাবে? বাঁচাবো তো, তোমার জন্যই বাঁচাবো। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যেতে চাইনি। কি করছো? আমাদের মনের তো মিল আছে, এখন না হোক, ঠিক দেখা হবে পরে, অন্য কোথাও, অন্য কোনো ভাবে। এই বলে আবির বাঁশি ধরল। আমার ব্যাগটা খুঁজে দেবে? দাঁড়াও। আবির ব্যাগটা এগিয়ে দিতেই ও ব্যাগ থেকে একটা ছেঁড়া কাঠগোলাপের মালা বের করে বলল, এই যে, ভালো করে গাঁথতে পারিনি, ছিঁড়ে গেছে মনে হয়। এ না, তোমার জন্য এনেছি। আবির মালাটাকে ভালো করে দেখল, প্রাণ ভরে দেখল, তারপর মালাটা বুকে জড়িয়ে নিল। চাঁদের আলো যেন কেমন কমে আসছে, আবার উজ্জ্বল হচ্ছে, জীবনের প্রতিচ্ছবির মতো। মানুষ ছেড়ে যায়, ভেসে যায়, রয়ে যায় শুধু রাইয়ের দেওয়া শুকনো কাঠগোলাপের মালাটা। একটা বছর পার হয়ে গেছে। আজ আবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিন। মেঘের মাঝে আজও তারাটা জল জল করছে বড় পিসিমার বাড়ির উপর। এতক্ষণ শুনছিলেন রূপকথাদের কাহিনী, যে পথ গেছে ভাদ্রতারার পারে। গল্প পাঠে ছিল ব্রতদীপ, আবিরের চরিত্রে দেবনীল, বড় পিসি ঠাকুমার চরিত্রে সঙ্গীতা, দলের গোসাই নীল, আর রায়ের চরিত্রে অধ্যায়, এবং অনিতা দেবীর চরিত্রে আমি সায়ন্তিকা। এছাড়া যে অসাধারণ বাঁশির সুরটি আপনারা গল্প জুড়ে শুনছিলেন, তার জন্য বিশেষ ধন্যবাদ হরোস্কোপের রক্তিমকে। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।